এখানে তোমরা তবু থাকিবে না, যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো বুঝি শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোনো রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর। ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অসত্য ধীরে, নূরে নূরে অন্ধকারে মাথার উপর। নমস্কার। অনলাইন লিটল ম্যাগাজিন মেলা 2022-এর চতুর্থ দিনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমাদের এই বৈঠকি আড্ডায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমরা পেয়েছি শ্রী অভিজিৎ দাশগুপ্ত মহাশয়কে। অভিজিৎ দা একাধারে সংগ্রাহক, গবেষক এবং লেখক। প্রথমেই জিজ্ঞাসা করব, অভিজিৎ দা কেমন আছেন এই পরিস্থিতিতে? প্রথমে বলি, বিতানিকার এই বৈঠকি আড্ডায় শুভ সন্ধ্যা। আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আর যিনি সঞ্চালনা করছেন সেই দেবান্বিতা ব্যানার্জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমরা 2 বছর ধরে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে আমাদের যে প্রতিদিনের কাজকর্মগুলো সেগুলো প্রতি মুহূর্তেই হয়তো ব্যাহত হচ্ছে, কিন্তু আবার অবস্থাকে মেনেও নিতে হবে। এই দুটোকে সামনে রেখে ভারসাম্য করে চলছি। মোটামুটি ভাবে ভালোই আছি, মনের দিক থেকে ভালো থাকাটাই আসল। একেবারে একেবারে। আচ্ছা, অভিজিৎ দাকে পেয়েছি এবং আজকে অভিজিৎ দার যে চূড়ান্ত গবেষণা এবং বহুদিন ধরে গবেষণা, সেটাকেই কাজে লাগিয়ে অনেক কিছু অভিজিৎ দার কাছ থেকে আমরা জেনে নেব। আজকের আমরা বিষয় রেখেছিলাম সেকালেকার। তো প্রথমেই অভিজিৎ দার কাছে জানতে চাইবো, আপনার ভাবনায় লিটল ম্যাগাজিন কি? লিটিল ম্যাগাজিন একটা শব্দ প্রথম অবস্থায়, কারণ এটা তো এরকম নয় যে শিকড় ছাড়া গাছ। আসলে সাময়িক পত্র, যেটা আমাদের দেশে শুরু হয়েছিল সেই 1818 সালে দিগদর্শন পত্রিকা, তার থেকে শুরু করে আস্তে আস্তে দীর্ঘ সময় অতিক্রম করে এই লিটিল ম্যাগাজিনে এসে তা রূপ পেয়েছে। লিটিল ম্যাগাজিন আমি বলবো একটা স্বপ্ন। স্বপ্ন কাদের? সেই তরুণের, যেই তরুণরা সাহিত্য জগতে, অন্তত সাহিত্য সংস্কৃতি নিয়ে, শিল্প নিয়ে চর্চা করতে ভালোবাসে, তাদের স্বপ্ন। তাই লিটিল ম্যাগাজিনের মধ্যে দিয়ে সেই স্বপ্নটাকে আমি প্রথিত হতে দেখি। কারো কারো ক্ষেত্রে সেটা চারা গাছ থাকে, কারো কারো ক্ষেত্রে সেটা বৃক্ষে পরিণত হয়, সেটা ভবিষ্যৎ বলে। এবং সেক্ষেত্রে অবশ্যই যিনি রোপণ করছেন সেই কৃষকের সেবা যত্ন, তার আগ্রহ, তার লক্ষ্য ইত্যাদিও কাজ করে। আমি এটুকুই বলবো। অবশ্যই। আপনি যেহেতু সাময়িক পত্রিকার কথা তুললেন, সেখান থেকে একটি প্রশ্নে হ্যাঁ। আমার যাওয়ার ইচ্ছে হলো যে সাময়িক পত্রিকা, সেখান থেকে বিভাজন ঘটে লিটল ম্যাগাজিন এবং বাণিজ্যিক পত্রিকা। হুম। এই যে যাত্রাপথ, কেন দুজন দুদিকে গেল? কি কারণ হলো এবং কি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা দিল দুক্ষেত্রে? আসলে এখানে একটা বলার কথা, সাময়িক পত্রিকা যখন আমাদের শুরু হলো 1818 সালে, দিগদর্শন, তারপরে আরো প্রচুর পত্রিকা, প্রতি বছর অনেক পত্রিকা বার হতো। হ্যাঁ, 1818তেই আমরা দেখতে পাচ্ছি সমাচার দর্পণ, বাঙ্গাল গেজেট, এরকম অনেক পত্রিকা, 19, 20, 21 করে প্রচুর পত্রিকা বেরোতো। এবার এই পত্রিকাগুলোর ধরন কি ছিল, এটা একটা বিরাট ব্যাপার। দেখা যাচ্ছে যে এই পত্রিকাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ধর্মীয় আর সামাজিক বিষয়গুলো স্থান পেত। কখনো কখনো প্রতিবাদী ভাবনাও আসতো। হ্যাঁ, যেমন গ্রাম বার্তা প্রকাশিকা, অমৃতবাজার পত্রিকা, হ্যাঁ, এগুলোতে প্রতিবাদী ভূমিকা, বা অন্যান্য আরো কিছু পত্রিকাতেও প্রতিবাদী ভূমিকা থাকতো। সবচেয়ে বেশি থাকতো ধর্ম বিষয়ে আলোচনা, সামাজিক, নীতিমূলক, হ্যাঁ,
সমাজতাত্ত্বিক এই আলোচনাগুলো। কিন্তু এর পরে যেটা হলো, বঙ্কিমচন্দ্রের সময় থেকে দেখা গেল যে বঙ্গদর্শনে কিন্তু প্রকৃত সাহিত্য, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনেও সমাজ ভাবনামূলক বা ধর্মমূলক প্রবন্ধ প্রকাশ হতো, কিন্তু সেখানে সাহিত্যটাও স্থান পেল, এবং সাহিত্য কিন্তু সব থেকে উন্নত সাহিত্য স্থান পেল। এই যখন সাহিত্য ঢুকে পড়লো, ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শুরু হয়েছে। তিনিও বুঝলেন যে এইবার ঠিক পত্রিকার মধ্যে যেটা চাই সেটা হলো সাহিত্য চাই, ধর্ম ইত্যাদি থাকবে কিন্তু উন্নত সাহিত্য বলতে কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি থাকবে। এবং সেইগুলো যখন আস্তে আস্তে ঢোকা শুরু হলো, তখন দেখা গেল কিছু সম্পাদক তাদের পত্রিকাকে আলাদা করতে শুরু করলেন। সেই আলাদাটার থেকেই কিন্তু একটা সময় পত্রিকার বিভাজন শুরু হয়ে গেল। এই বিভাজন কিরকম, যে কিছু পত্রিকা হলো ধর্মকেন্দ্রিক, কিছু পত্রিকা শিক্ষামূলক, কিছু পত্রিকা শিশুদের জন্য, আর কিছু পত্রিকা সাহিত্য বিষয়, অন্যান্য বিষয়কে। পরে স্বাধীনতার পরে দেখা গেল যে নতুন তরুণ যারা উঠছে, তারা তাদের সৃষ্টিকে সামনে আনার জন্য বা তাদের যে চিন্তা ভাবনা, যেগুলো তারা মনে করে যে বর্তমান সময়ে এটাই দরকার, সেইটাকে সামনে আনার জন্য তারা কিন্তু নিজেদের পত্রিকা প্রকাশ শুরু করল। তারা তাতে প্রতিষ্ঠা পেল, কেউ কেউ, কেউ কেউ হারিয়ে গেছে, কিন্তু অনেকেই প্রতিষ্ঠা পেয়েছে। এইভাবে লিটল ম্যাগাজিন আলাদা হলো। আচ্ছা, এই সাময়িক, তারপর সেখান থেকে একটা দীর্ঘ লড়াই, প্রতিষ্ঠান বিরোধী লড়াই বলা যেতে পারে, এবং সেখান থেকে আজকের লিটল ম্যাগাজিন। হ্যাঁ, আমরা এখন আছি অনলাইন লিটল ম্যাগাজিন মেলা। তো এই যাত্রার যে মুখ বারবার পরিবর্তিত হয়েছে, এবং আজকে আমরা এইরকম একটি পথে এসে দাঁড়িয়েছি, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? বা মানে এই যে দীর্ঘ লড়াই, তাতে উঠে আসা হুম হুম। আহ আকর্ষণীয় কিছু কাজ, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। এখানে তো প্রথমেই বলবো, এই যে পরিবর্তনটা, এটা সময়ের পরিবর্তন। সময় যত পরিবর্তন হবে, মানুষের মন পরিবর্তন হবে, যত নতুন নতুন প্রযুক্তি আসবে, তত এই ব্যাপারটা হবে। যেরকম এই ওয়েব ম্যাগাজিন, এটা তো 2005-এর আগে, 4-এর আগে, আমি যদি খুব না ভুল বলি, 2005-এর আগে কেউ ভাবতেই পারেনি ওয়েব ম্যাগাজিন হতে পারে। কিন্তু আজকে আমাদের কাছে এটা একদম, মানে সত্যি। আমাদের কাছে একদম সহজ একটা সত্য বলে মনে হয় যে ওয়েব ম্যাগাজিন আছে। এই ব্যাপারটা হয়তো বিদেশে আগে হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের হুম। দেশে বা আমি বাংলার ক্ষেত্রে বলতে পারি যে বাংলায় 2005-এর আগে বা 2006-এর আগেও কোনো ওয়েব ম্যাগাজিন ছিল না। তারপরে আস্তে আস্তে হয়ে এখন সেটা অনেকটা এগিয়েছে। তার মানে প্রযুক্তি যত বাড়বে, সময় যত এগোবে, তত তার বিভিন্ন শাখা প্রশাখা বেরোবে। এটা একটা। আর বিশেষ ক্ষেত্রে আমি বলবো, যেরকম তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় ছিল, হ্যাঁ, তারপরে আমাদের বঙ্গদর্শন পত্রিকা, সবুজপত্র, শনিবারের চিঠি, এই পত্রিকাগুলো অবশ্যই আমাদের গত শতক বা তারও আগের শতকের মাইলস্টোন বলা যাবে। আমি আরেকটা পত্রিকার নাম অবশ্যই করব, সেটা হলো উদ্বোধন পত্রিকা। স্বামীজির, মানে কি বলবো, আদর্শ এবং স্বামীজির দ্বারা প্রচারিত, যেটার প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। তিনি শুরু করেছিলেন, পরে আজও সেটা চলছে প্রায়, সেই হিসেবে 3 শতাব্দী বলতে পারবো যে এই পত্রিকা চলছে। এবং বর্তমানে তো আমরা জানি আরো বেশ কিছু পত্রিকা তাদের নাম কীর্তির সঙ্গে বহন করে চলেছে। বলুন। হ্যাঁ, মানে ওই এই কথাতেই আসছি যে হ্যাঁ বাণিজ্যিক ভাবে নয়, কিন্তু বিপণনের ক্ষেত্রে তো লিটল ম্যাগাজিন দাঁড়িয়েছিল, এবং প্রতিষ্ঠানকে অস্বীকার করে আবার কিছু কিছু লিটল ম্যাগাজিন প্রতিষ্ঠান হয়ে উঠেছে বলা যেতে পারে। কারণ না হলে এই ধারাবাহিকতা থাকতো না, অনেকেই সেই ধারাবাহিকতায় পথ হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, এটা তো কিন্তু আপনি ঠিক এই যে ব্যাপারে কি বলতে পারেন?
হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, যে এটা ঠিকই যে অনেকেই প্রতিষ্ঠান বিরোধী হয়েও শেষে প্রতিষ্ঠান হয়ে ওঠে। সেটা হয়তো মানব চরিত্রের ধর্ম। হ্যাঁ, কিন্তু তবুও আমার মনে হয় যে কোথাও কোথাও তার ভেতরে কিছু একটা অঙ্কুর লুকিয়ে থাকে। হ্যাঁ, সে এক সময় যখন শুরু করেছিল সেই সূচনার সময়টুকুতে সে কিন্তু অবশ্যই তার প্রতিবাদী ভূমিকা রেখেছিল, হয়তো এখনো রাখে। কিন্তু দেখুন, একটা পত্রিকা চালাতে গেলে আমাকে বাস্তবটাও ভাবতে হবে। আমি একটা অবশ্যই। সমাজে উন্নত সাহিত্য, শিল্প, সংস্কৃতি দান করছি, বা দান বলবো না, যে এটা আমি আমার অভিরুচির সঙ্গে আরো 5 জনের মানুষের মনের খোরাক যোগাচ্ছি। সেটা চালাতে গেলেও তো একটা অর্থের প্রয়োজন হয়। সেইখান থেকে কিছু বিজ্ঞাপন, কিছু ইত্যাদির জন্য মানুষকে হয়তো অন্যভাবে পত্রিকাটাকে দাঁড় করাতে হয়। সেদিক থেকে তাকে কিছু কিছু ক্ষেত্রে অনেক নিয়ম কানুন মেনে নিতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু তার প্রতিবাদী মনটাকে রাখে। কারণ সে জানে যে যেই জন্য তার এই পথ চলা, সেটা যদি সে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু তার গুরুত্ব হারিয়ে যাবে। এই গুরুত্বটা জন্যই পত্রিকাটা মানুষের কাছে আজও সমাদরণীয়। আচ্ছা, এই আমাদের কথায় যেটা উঠে এলো যে ঝড়ের প্রতিকূলে হাঁটতে গিয়ে অনেক পত্রিকায় হ্যাঁ। হয়তো বিলীন হয়ে গেছে, বা সাংগঠনিক ক্ষমতার অভাবে বা বাণিজ্যিক কারণে। হুম হুম কিন্তু হুম এমনও তো কিছু চমৎকার তাদের লেখা ভাবনা ছিল, সেইগুলো নিয়ে আপনি যেহেতু দীর্ঘদিন গবেষণার করেছেন, এগুলোর মধ্যে থেকেছেন, তো সেরকম কিছু পত্রিকার কথা যদি তুলে ধরেন এবং তাদের বিষয়বস্তু নিয়ে আমাদের দর্শককে জানান, তাহলে ভালো হয়। দেখুন, মানে এইভাবে বলতে গেলে পুরনো তো প্রচুর পত্রিকা আছে যেগুলোর মানে ভালো ভালো প্রবন্ধ ইত্যাদি, বঙ্গদর্শনের কথাই বলা যায়, বা অন্যান্য, হ্যাঁ, শনিবারের চিঠি, সবুজপত্র। আর আমি 50-এর পর থেকে যদি বলি, ধরুন কৃত্তিবাস, শতভিসা, ময়ূখ, উত্তরসূরি, কবিপত্র, অথবা যদি এক্ষণ, তারপরে কৌরব, হাংরি জেনারেশন, এই যে পত্রিকাগুলো, বা এখনকার যাপন চিত্র, কবি সম্মেলন, এই পত্রিকাগুলো, এদের তো প্রচুর প্রবন্ধ বেরোচ্ছে, তাদের মধ্যে প্রচুর লেখা বেরোচ্ছে। অন্তত যদি এই যে লেখাগুলো কোনো একটা কি দুটো সংকলন করে প্রকাশ করা হয়, প্রবন্ধ বা তাদের পত্রিকায় প্রকাশিত অন্যান্য যে লেখাগুলো, তাহলে সেগুলো ভবিষ্যতের পাঠকের কাছে কিন্তু মূল্যবান সম্পদ হবে। অনেক পত্রিকাই করে। আমি জানি যে যাপন চিত্র থেকে এরকম যে পূর্ব পত্রিকাগুলো, তার একটা লেখার সংকলন বেরিয়েছে। হ্যাঁ, বা এরকম আরো অনেক ক্ষেত্রেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আরো বেশি করে করতে হবে। এবং এইখানে আর আমি একটু কাজ করতে গিয়ে দেখেছি, যেমন কথা সাহিত্য, ময়ূখ, এইসব পত্রিকার বিশেষ বিশেষ সংখ্যা আছে। সেই হুম সংখ্যাগুলো, হুম। যেমন বিভূতিভূষণের মৃত্যু নিয়ে, জীবনানন্দের মৃত্যু নিয়ে, সেই সংখ্যাগুলো যদি নতুন করে আবার প্রকাশ করা যায়, সেটা করলে বর্তমান এবং ভবিষ্যতের পাঠকের কিন্তু উপকারী হবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি যে আমরা শিশুদের নিয়ে পত্রিকা, মানে শিশুদের মননের জন্য হুম যে পত্রিকাদের কথা প্রথমেই উঠে আসে সন্দেশ, কিন্তু তার আগেও তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক কাজ হয়েছে এবং হুম সেগুলো যথেষ্ট সাফল্য অর্জন করেছে, শিশুদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা নিয়ে তো আপনার অনেক কাজ রয়েছে এবং পড়াশোনা চলেছে, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। হুম। শিশুদের নিয়ে অনেক, এখনো প্রচুর পত্রিকা বেরোয় শিশুদের নিয়ে, কিন্তু আগে যে বেরোতো সেটাও কিন্তু তার পরিমাণ কম নয়। এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাতে, বিশেষ করে ঠাকুর বাড়ি বলবো, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, ঠাকুর বাড়ি, হ্যাঁ, যেমন জ্ঞানদানন্দিনী দেবীর বালক বেরিয়েছিল, তারও আগে বালক বন্ধু বলে কেশবচন্দ্র সেন একটি পত্রিকা বার করতেন। এছাড়া ছিল প্রমোদারঞ্জন সেনের সখা, অথবা সবচেয়ে বিখ্যাত যেটা শিবনাথ শাস্ত্রীর মুকুল পত্রিকা ছিল। এরকম প্রচুর ছোটদের পত্রিকা ছিল, যেই পত্রিকাগুলো কিন্তু ছোটদের মনন তৈরিতে সাহায্য করত। এবং
আমি এখানে একটা একটু উদাহরণ টানবো। সেটা হলো যে আমরা যদি মানে একদম আমি কথার বাইরে চলে যাচ্ছি, এই বিষয়ের বাইরে চলে যাচ্ছি। কোনো সেটা হলো অসুবিধে নেই। আমরা যদি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়ি, এটার পার্থক্যটা বুঝতে পারবো। পার্থক্যটা কি? বর্ণপরিচয়ে দেখবেন যে সেখানে ভাষা মানে বানান শিক্ষা হচ্ছে আর নীতি আদর্শের শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা আমাদের সেই সময়ে দরকার ছিল। কিন্তু তার দীর্ঘ সময় পরে যখন রবীন্দ্রনাথ সহজ পাঠ লিখছেন, তখন কিন্তু তিনি ওই ভাষা শিক্ষাটাকে মানে বানান শিক্ষা এবং অন্যটাকে যে বাক্য গঠন ইত্যাদিকে তিনি দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে তিনি মননেরও শিক্ষা দিচ্ছেন। এই মননের একদমই শিক্ষাটা তাই। কিন্তু বর্ণ পরিচয়ে আমরা পাই না। আমরা কিন্তু সেখানে বানান এবং বাক্য গঠন এবং তার থেকেও বড় কথা নীতি শিক্ষা পাই, চুরি করা দোষের ইত্যাদি ইত্যাদি শিক্ষা পাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন রবীন্দ্র সহজ পাঠ লিখছেন তখন কিন্তু মননের শিক্ষা দিচ্ছেন। তার মানে এই সাহিত্যিকরা যখন লিটিল ম্যাগাজিনে লিখতে এলেন বা সরি সাময়িক পত্রে লিখছেন, রবীন্দ্রনাথ বা অন্যান্যরা, তারা কিন্তু এই মননের শিক্ষা দিয়েছিলেন শিশুদের বা ছোটদের, যেটা পরবর্তীকালে সন্দেশ পত্রিকা আমরা দেখি এবং দীর্ঘ সময় এখনো যেটা চলছে সন্দেশ পত্রিকা, সেখানেও কিন্তু এই শিশুদেরকে বা ছোটদেরকে মননের শিক্ষা দিতে হয়। হ্যাঁ, এবং অনলাইন লিটল ম্যাগাজিন মেলার ক্ষেত্রে এবার আমরা বহু হুম। মানুষজনকে ইনভলভ করেছি আমাদের মেলার ক্ষেত্রে, যারা হয়তো সেভাবে সামনে উঠে আসেন না, যেমন প্রচ্ছদ শিল্পী, আহ, বা যারা এই বইগুলোকে মানুষ পর্যন্ত পৌঁছে দেন, এই লিটল ম্যাগাজিন গুলোকে তাদেরকে আনার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে প্রচ্ছদ ব্যবহার, এবং সেই সময় তো এত উন্নত টেকনোলজি ছিল না, তবুও আমরা প্রচুর আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য কাজ পেয়েছি প্রচ্ছদের ক্ষেত্রে, যা হয়তো হুম। এখন এত সাংঘাতিক টেকনোলজি ইউজ করেও আমরা অত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গড়ে তুলতে পারবো না, বা ভাবতেই পারবো না, সেই আইডিয়া গুলোই মাথাতে আসবে না। তো সেই কিছু কাজের কথা যদি আপনি আমাদের জানান। হ্যাঁ, আমি যখন কাজ করছিলাম তখন কিছু কিছু পত্রিকার প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছিল এবং প্রচ্ছদগুলো দেখতেও সুন্দর, এবং সেগুলো তখনকার সত্যি আপনি ঠিকই বলেছেন যে তখন তো এত উন্নত প্রযুক্তি ছিল না, তারা কাঠ কেটে বা অন্যভাবে সেগুলোকে প্রিন্ট করতো। তাই এরকম কিছু যেরকম ভারতী পত্রিকার প্রচ্ছদ ছিল, পদ্মাসনে দেবী বসে আছেন আর পত্রিকার চারধারে ফুল লতা পাতার একটা কি বলবো যে কোলাজ বা রেখার মতন টানা। পরে কিন্তু আবার ছবিটা পাল্টে যায়, ছবিটা পাল্টে কি হলো যে গাছ, সেখানে তাদের পাখি, সেখানে তাদের বাসা, এবং তাতে পাখির ছোট ছোট ছেলে, এই সরি পাখির সন্তান, এই বিষয়গুলো চলে এলো। হুম। আবার আমি পূর্ণ পত্রিকা দেখব, এই পত্রিকাটা ঠাকুরবাড়ি থেকেই বেরোতো, অর্ধবৃত্ত দিয়ে তার ভেতরে একটা ত্রিভুজ আকৃতি আর তার ভেতরে একটা লতার মোটিফ। মানে কখনো কখনো খুব জাঁকজমকপূর্ণ প্রচ্ছদ হতো, কখনো খুব সহজ ভাবে প্রচ্ছদ সহজ হতো। হয়। হ্যাঁ। আবার আনন্দ সঙ্গীত বলে একটা পত্রিকা, সেখানেও মণ্ডপের আকৃতির চিত্র ছিল, দুপাশে থাম, নিচে কলকা করা আর মাঝখানে দেবী সরস্বতী বসা। এইরকম ধরনের অনেক আছে। যেটা আরেকটা আছে, যেটা আমি বলবো যে শনিবারের চিঠি, যেখানে একটা মোরগের ছবি থাকতো, এটা খুব বিখ্যাত ছবি ছিল, মোরগের ছবি, যেন মোরগটা মানে ডাকার অপেক্ষায় রয়েছে এইরকম। সবুজ পত্রে যেমন তালপত্রের ছবি ছিল, একটা তাল পাতার ছবি ছিল, আর কিছু নেই, পরিষ্কার। মানে এই ছবিটা দেখলে আমার মাঝে মাঝেই মনে হয় যে যে রবীন্দ্রনাথ যখন মুক্তধারা বা রক্তকরবী লিখছেন, তখন যেরকম তিনি সেটের বাহুল্য ত্যাগ করেছিলেন, আমার প্রচ্ছদটা দেখেও মনে হয় যে প্রমথ চৌধুরী তার দ্বারা প্রভাবিত হয়েই হয়তো রবীন্দ্রনাথের যে কথাবার্তায় তো তিনি জানতেন যে রবীন্দ্রনাথের এই সেট ভাবনাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, তা তিনি হয়তো সেইভাবেই প্রচ্ছদটাও ভেবেছিলেন যে তালপত্র একটা শুধু তাল পাতা থাকবে আর কিছু থাকবে না। একদমই তাই। কিন্তু এই যে আপনার কথার সূত্রে বলছি, ভারতী পত্রিকার ক্ষেত্রে যেটা বললেন, যে হুম। প্রথমে এক ধরনের ছিল, একটি সাধারণ জিনিস, হ্যাঁ। এবং তারপরে তাতে ডিটেলিং চলে এলো।
মানে পরের হ্যাঁ পত্রিকার ক্ষেত্রে আরো গভীরে নিবিড়ে সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা। হ্যাঁ তাহলে কি হ্যাঁ আমরা বলতে পারি যে লিটল ম্যাগাজিন একটা সম্ভাবনাকে তার যোগ্য যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করে? এবং আমরা দেখেছি বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, হুম রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো অনেক নাম যারা এই লিটল ম্যাগাজিনে তাদের জীবন শুরু হয়েছিল, লেখালেখির জীবন, সেটা নিয়ে যদি কিছু বলেন, যে নামগুলো হয়তো আমরা সচরাচর শুনতে পাই না, কিন্তু তারা ওই হ্যাঁ লিটল এইখানে ম্যাগাজিনের মাধ্যমেই তাদের লেখায় হ্যাঁ শান এইখানে দিয়েছিল। দেখা যাচ্ছে, হ্যাঁ, রবীন্দ্রনাথেরও প্রথম যুগে কিন্তু এই যে তাদের ঠাকুরবাড়ির যে পত্রিকাগুলো, বলাকা বা ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্কিত মানুষের সাধনা ইত্যাদি পত্রিকায় কিন্তু তিনি তার লেখাগুলো দিতেন। না, বঙ্কিমচন্দ্র দেখা যাচ্ছে যে বঙ্গদর্শনেই তার উপন্যাসগুলো দিচ্ছেন। এইভাবে ঠিক একই রকম ভাবে আমরা যদি আজকের দিনেও চলে আসি, আমরা সুনীল গাঙ্গুলি বা তাদের যারা ছিলেন, শক্তি চট্টোপাধ্যায়, বিভিন্ন পত্র পত্রিকা, এবং তাদের তো কৃত্তিবাস পত্রিকা ছিলই, শতভিসা ছিল আলোক সরকারের। এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু পত্রপত্রিকাই একজন কবি, একজন সাহিত্যিককে দাঁড় করায়। পরবর্তীকালে সে হয়তো আরো বড় ক্ষেত্রে চলে যায়, কিন্তু প্রাথমিকভাবে তাদের কিন্তু এই পত্রিকার উপরে নির্ভর করে। এবং পরবর্তীকালেও কিন্তু দেখা গেছে, আমি বলছি যদি সাময়িক পত্রের ক্ষেত্রে দেখি, তখনও কিন্তু হুম। দেখা গেছে যে রবীন্দ্রনাথ কিন্তু প্রবাসীতে নিয়মিত লিখতেন, পরিচয়ে লিখতেন। হ্যাঁ, এই যে তখনকার দিনের পত্রিকাগুলোতে কিন্তু তারা লিখে গেছেন। আজকের দিনে আমরা কিন্তু এটা খুব একটা দেখি না, খুব বড় সাহিত্যিকরা যে সব ধরনের একদমই তাই। পত্রিকায় লিখছেন এটা হয় না। তবে অনেক সাহিত্যিকই আছেন তারা কিন্তু লেখে, তারা বিভিন্ন লিটিল ম্যাগাজিন গুলোতে লেখে। তবে এটাও ঠিক যে তখনকার দিনে সব সাময়িক পত্রেই কিন্তু রবীন্দ্রনাথ লিখতেন না, আবার ঠিক সেরকম আজকের দিনেও এটা হয়। আসলে সব যুগেই সব ছিল, কখনো কিছু ভেসে ওঠে, কখনো কিছু ডুবে যায়। এটা আমাদের দেখে নিয়েই চলতে হবে। হ্যাঁ, আমাদের কিছু কমেন্ট এসেছে, সেগুলো একবার হুম। দেখি। আচ্ছা, উদয়ন মজুমদার লিখছেন যে 19 শতাব্দীর সাময়িক পত্র তো অনেকটাই আজকের লিটল ম্যাগাজিনের মতো চারিত্রিক দিক থেকে, তাহলে আলাদা করে 60-এর দশকে লিটল ম্যাগাজিনের উদ্ভবের কারণ কি বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমি কিন্তু এটা প্রথম শুরুতে আমরা একটু আলোচনায় এসেছিল আমাদের, যে যখন 19 শতকে যে সাময়িক পত্রগুলো হয়েছিল সেখানে কিন্তু একই সঙ্গে তখন কিন্তু খবরের কাগজের সংখ্যা খুব কম ছিল। আমরা হুম যেটাকে হুম। খবরের কাগজ বলি, দৈনিক পত্রিকা, সেটা কম ছিল। ফলে সেই সময়ের যে সাময়িক পত্রগুলো সেগুলোতে কিন্তু একই সঙ্গে সাহিত্য, তারপরে ধর্ম, শিল্প ইত্যাদি নিয়ে যেমন আলোচনা থাকতো, কবিতা থাকতো, গল্প থাকতো, তার সঙ্গে সঙ্গে থাকতো সরকারি বিভিন্ন নোটিশ বা আহ সরকারের সমালোচনা করে কিছু লেখা ইত্যাদি থাকতো, যেটা বর্তমানকালের যে লিটিল ম্যাগাজিন তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখনকার লিটিল ম্যাগাজিনে কিন্তু এই বিষয়টা থাকে না, যেটা আমাদের প্রতিদিনের পত্রিকার বিষয় সেটা কিন্তু আমাদের এখনকার লিটিল ম্যাগাজিনে থাকবে না। কোনো হুম। সামাজিক ঘটনা বা কোনো কিছু নিয়ে একটা লেখা থাকতে পারে, কিন্তু খবর ইত্যাদি, যেটা আমরা যদি যত পিছনে যাব তত কিন্তু সেই বিষয়টা দেখতে পাবো। যত প্রতিদিন পত্রিকা মানে কি বলবো, সংবাদ পত্রিকা, সংবাদপত্র যত প্রকাশ হতে শুরু করলো, তত এই বিভাজনটা আমরা দেখতে পাই। আরো তখন স্পষ্ট কিন্তু হয়। আস্তে আস্তে, হ্যাঁ, আরো স্পষ্ট হয়ে উঠলো সাময়িক পত্রের সঙ্গে প্রতিদিনের পত্রিকার যে হুম। বিভাজন এটা, এবং লিটিল ম্যাগাজিন সেখান থেকেই বেরিয়ে গেল। এই লিটিল ম্যাগাজিনটা কিন্তু সাময়িক পত্রের থেকে বেরিয়ে আসা, কিন্তু সাময়িক পত্রের পুরোপুরি রূপটা সে ধরে নেই। সাময়িক পত্রে যে আহ খবরটা দেওয়া হতো, প্রতিদিনের খবর বা সরকারের, তখন তো বিদেশি শাসক, সেই শাসক কি করছে না করছে তার প্রতিবাদ ইত্যাদি যেগুলো দেওয়া হতো, সেইগুলো কিন্তু এখানে আর দেওয়া হচ্ছে না। বল। হ্যাঁ, মানে আরেকটি প্রশ্ন হয়তো আজকের বিষয় থেকে একটু সরে যাবে, যে হুম বরাবরই লিটল ম্যাগাজিনের
সম্পাদক সংগঠক বা কর্মীদের একটি অভিমান থাকে যে পাঠকরা সেই পরিমাণ লিটল ম্যাগাজিনের কাছাকাছি আসেন না বা লিটল ম্যাগাজিনকে ছুঁয়ে থাকেন না বলা যেতে পারে। কিন্তু এই সময় দাঁড়িয়ে 2022-এ লিটল ম্যাগাজিনের দোকান, অনলাইনে বিপণন এবং আহ প্রত্যেকটি জেলায় প্রায় প্রত্যেক বছর লিটল ম্যাগাজিন মেলা বসছে। এরপরেও কি পাঠকের কাছে ম্যাগাজিন পুরো দস্তুর পৌঁছাতে পারছে? আপনার কি মনে হয়? এখানে আমার যেটা ভাবনা যে কখনোই সব পাঠকের জন্য সবকিছু নয়, কারণ পাঠক তার রুচি মতন বেছে নেবে। আমি যদি জোর করে কাউকে কিছু গুছিয়ে দিই, সে সেটা নেবে বটে, কিন্তু সেটার মূল্য দেবে না। তার থেকে আমি জানি আমার লড়াইটা একক। একক বলতে লিটিল ম্যাগাজিন কর্মীরা, আমি কর্মীদের পুরো দলবদ্ধটাকেই একক ধরছি, সেই একক হিসেবে একেবারে। আমার লড়াই। হ্যাঁ, তাই আমার যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটা আমার যারা বন্ধু বা আমার যারা লিটিল ম্যাগাজিনের সহকর্মী, তারা যদি দেখেন, তারা যদি কেনেন, তাহলেই আমি বলবো যে আমার কাজের মূল্য। এখানে আমার একটা কথা আছে যে সব ক্ষেত্রে কিন্তু সেটাও হয় না। এইটাই কিন্তু খুব মানে চিন্তার বিষয়। যারা ধরুন যারা লিটিল ম্যাগাজিনও করছেন, তারাই যে সব লিটিল ম্যাগাজিন সংগ্রহ করছেন, হয়তো সম্ভবও নয়, এটাও ঠিক, হ্যাঁ, সম্ভব নয়। একদম। কিন্তু তারা যদি মনে করেন যে বছরে আমি অন্তত এই কটা, অন্তত 20টা লিটিল ম্যাগাজিন কিনবো কি 25টা লিটিল ম্যাগাজিন বছরে কিনবো, তাহলেও কিন্তু একটা ধারা চলতে পারে। এবং আরেকটা ব্যাপার আছে, অনেকেই বলবেন যে লিটিল ম্যাগাজিন যদি আমার পছন্দের না হয় বা আমার যদি মনে হয় যে তারা সেই পরিমাণ সাহিত্য দিতে পারছে না, তাহলে আমি কেন কিনবো? এটাও একটা কথা আছে। তাহলে আমাকে দুদিকে ভাবতে হবে যে যারা এই ধরনের লিটিল ম্যাগাজিন করছেন, যেটা হয়তো শুধুমাত্র নিজের কবিতা ছাপানোর জন্য বা গল্প ছাপানোর জন্য একটা পত্রিকা বার করলেন আর 4-5টা কবিতা নিয়ে, গল্প নিয়ে, তাদের একটু ভাবতে হবে যে আমাকে একটু উন্নত জিনিস তৈরি করতে হবে। আবার অপরপক্ষে যারা কিনছেন তাদেরও ভাবতে হবে, ঠিক আছে, এরা যখন বার করেছে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, অন্তত একটা সংখ্যা কেনা যেতে পারে। হ্যাঁ, অন্তত তার সঙ্গে কথা বলে একটা সংখ্যা কেনা যেতে পারে। তারপরে তাকে আমি জানালাম যে তুমি তোমার পত্রিকাকে উন্নত করো বা আরো ভালো লেখা সংগ্রহ করো, বা যাদের দিয়ে লেখাচ্ছ তাদের মধ্যে যারা সম্ভাবনাময় তাদেরকে তৈরি করো। একদমই তাই। যেহেতু আজকের বিষয় সেকাল একাল, সেকালের অনেক হুম। কথা শুনলাম। এককালের লেখক কবিদের নিয়ে আপনার কি মতামত? তাদের লেখার ধাঁচ এবং তাদের লেখার বিষয়বস্তু কিভাবে আমাদের সেকাল থেকে আলাদা হয়ে দাঁড়াচ্ছে? একটা বিরাট পার্থক্য, একালে সেকালের যারা সাহিত্যিক তাদের অধিকাংশ প্রবন্ধ লিখতে পারঙ্গম ছিলেন। এখনকার যারা সাহিত্যিক, মানে আমি বলছি কবি সাহিত্যিক, তারা কিন্তু কবিতাকেই লিটিল ম্যাগাজিনের আশ্রয় করছেন। প্রবন্ধ খুব কম লেখা হচ্ছে লিটিল ম্যাগাজিনে, প্রবন্ধ খুব কম লেখা হচ্ছে। আর গল্পটা লেখা হচ্ছে, হ্যাঁ, উপন্যাস খুব কম করেই লেখা হয়। উপন্যাস সম্ভব নয় অত বড় উপন্যাস ছাপানোর ক্ষেত্রে, কিন্তু গল্প, তবে কবিতাটার পরিমাণ বেড়ে গেছে, তারা প্রবন্ধ চর্চাটা একটু কমিয়ে দিয়েছে, একটু না বেশি পরিমাণেই কমিয়ে দিয়েছেন। এই চর্চাটা কিন্তু থাকতে হবে। কবিতা, আমি বলছি না যে কবিতা বন্ধ করতে, কবিতা চলুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রবন্ধ চর্চাটাও চলুক। প্রবন্ধটা চর্চা চললে তাতে পড়াশোনার পরিধিটা বেড়ে যায়। একদমই তাই। তো এই প্রবন্ধ, কবিতা এগুলো তো চলতেই থাকছে। এই যে লেখার হুম। পরিবর্তন, আর আরেকটি বিষয়, যেহেতু আমরা প্রচ্ছদের দিকে আসলাম, ফন্টের পরিবর্তন সেকাল একাল, এই যে ফন্ট, হাতের লেখা হ্যাঁ, বা এইগুলো নিয়ে যদি কিছু বলেন। এটা তো আগে তো সেরকম ভাবে সম্ভব ছিল না, তবুও কাঠের ব্লকে যখন কাজ হতো সেইভাবে তখন কাঠের শিল্পীরা বা যিনি করে দিতেন সেইভাবে তার অনুযায়ী করা হতো। পরবর্তীকালে ফ্রন্টের পরিবর্তন হয়েছে এবং সেটা আমাদের সত্যজিৎ রায় সব থেকে ভালো করেছেন। বিভিন্ন হুম, আমরা হুম, যদি হুম। দেখবো, এক্ষণ দেখি বা অন্যান্য পত্র পত্রিকা দেখি, সেগুলোতে আমরা দেখবো যে ফন্ট কিভাবে পাল্টে যাচ্ছে, বিষয়ের সঙ্গে সঙ্গে ফন্ট পাল্টে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু এটার একটা বিরাট পরিবর্তন হয়েছে, যেহেতু এখন অনেক সহজ হয়ে গেছে এবং এখন অনেক লিটিল ম্যাগাজিনের সম্পাদকই বড় শিল্পীদের দিয়ে তাদের প্রচ্ছদ করান, ফলে ফন্টটা পরিবর্তন হচ্ছে। এইটার একটা ভালো দিক এখানে।
তবে এটাও ঠিক যে যেহেতু আহ পত্রিকার নামটা একটা বিশেষ আহ, পরিচিতিবাচক, যে নামটা দেখলেই, গঠনটা দেখলেই আমি বুঝতে পারবো যে ওটা ওই পত্রিকা। তাই জন্য এক্ষেত্রে যেটা প্রথম শুরু হচ্ছে ফন্ট, বা কোনো কারণে হয়তো দ্বিতীয়বার তাকে পরিবর্তন করতে হয়েছে, তারপরে সেটা এক থাকাটাই বাঞ্ছনীয়। কারণ তারপরে একদম। কিন্তু পাল্টে গেলে সেটা একটুখানি চোখে লাগে। তবে হ্যাঁ, আসল ফন্টটাকে ঠিক রেখে মাঝখানে আমি সেইটা লেখাটাকে নিয়েই অন্যরকম রূপ তাকে দিতে পারি। হ্যাঁ, আমাদের আলোচনা আজকে প্রায় শেষের দিকে। দাদা, আপনার কাছে একটাই কথা শুনে নিতে চাইবো যে ভবিষ্যতে যারা লিটল ম্যাগাজিনের হাত ধরতে চাইবে, লিটল ম্যাগাজিনকে আরো পাঠকের কাছে পৌঁছে দিতে চাইবে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। ভবিষ্যতে যারা লিটল ম্যাগাজিন এরকম প্রচুর তো করবেন, তারা ছেলে মেয়েরা আসবে, তারা নতুন নতুন লিটল ম্যাগাজিন করবে, কারণ এটা একটা স্বপ্ন, এটা একটা বেঁচে থাকার স্বপ্ন। শীতের সময় যখন রোদ এসে পড়ে গায়ে, ঠিক লিটল ম্যাগাজিন হাতে নিলে এই অনুভূতিটাই মনে জাগে। এবার সেটা করতে গেলে প্রথমেই বলার যে লেখার দিকে বা লেখার মানের দিকে মন দিতেই হবে। আর সংগ্রহ করতে হবে। সংগ্রহ কি? যে যে পত্রিকাটা বার করলাম সেটা বা তার পরের সংখ্যাগুলো যাতে পরপর পাওয়া যায়, সেগুলোর একটা ব্যবস্থা করা। সেগুলো নিয়ে যাতে একটা সংকলনের মতো, যেটা আমরা বললাম যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা লেখা ছাপা হলে তাকে যদি একটা জায়গায় একটা বইয়ের আকার দেওয়া যায়, সেগুলো নিয়ে হুম। ভাবনা চিন্তা, এইগুলো করতে পারলে কিন্তু লিটল ম্যাগাজিনের আয়ু আরো দীর্ঘ হবে। এর মধ্যে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমি একটা শুরু করেছি 2011 হ্যাঁ, থেকে দু একদম হাজার বলুন। কুড়ির মধ্যে। হ্যাঁ, সেটা আহ, চেষ্টা করছি, দেখা যাক যদি প্রথম সংখ্যাগুলো নিয়ে এই সময়সীমার মধ্যে যে পত্রিকা বেরিয়েছে সেগুলো যদি প্রথম সংখ্যাটা, আমি যদিও অনেকগুলোই সংগ্রহ করেছি, তারপরেও আমি জানি আরো গ্রাম বাংলা প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন শহরে ছড়িয়ে আছে আরো পত্রিকা যেগুলো আমার সংগ্রহে নেই, প্রথম সংখ্যাটা এই 2011 থেকে 2020-র মধ্যে, তারা যদি আমাকে পাঠান, আমি ওগুলো নিয়ে একটা কাজ করতে চাই। মানে আমার সংগ্রহ চলছে যে প্রথম সংখ্যাটা কেমন ছিল, এবং এই সংখ্যাগুলো এই পত্রিকাগুলোর মধ্যে, লিটল ম্যাগাজিন গুলোর মধ্যে যদি কোনোটা 20-30 বছর বা আরো দীর্ঘ সময় ধরে প্রকাশিত হয়, তখন পরবর্তী গবেষক বুঝতে পারবেন যে প্রথম সংখ্যায় তারা কিভাবে শুরু করেছিল এবং পরবর্তীকালে তাদের কি উন্নতি অবনতি হয়েছে সেটা তারা ধরতে পারবে। একদমই তাই। এই যে সংগ্রহ নিয়ে কথা হচ্ছে, আপনি তো বিভিন্ন হুম। ভাবে সংগ্রহ নিয়ে এবং গবেষণা করছেন, যেমন আপনার রবীন্দ্রনাথের চিঠি নিয়ে বহু কাজ আমরা দেখতে পেয়েছি। তো এই সংগ্রহ ভবিষ্যতে কিভাবে আরো উন্নত ভাবে করা যায়, বা আরো বেশি সংগ্রহ করে এই লিটল ম্যাগাজিন গুলোকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়, সেই নিয়ে আপনার নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা আছে। যেমন এটি বললেন যে প্রথম সংখ্যার সংগ্রহ, তেমন যদি কিছু বলে হ্যাঁ, থাকেন। এক্ষেত্রে ওই যেটা আমি আগে বললাম যে সম্পাদকদের কিন্তু সচেতন হতে হবে যে পত্রিকাটা বার করার পরে দ্বিতীয় সংখ্যাটার পরে আর প্রথম সংখ্যাটার মূল্য নেই, এইভাবে হলে হবে না। মানে প্রথম সংখ্যায় যা যা প্রকাশিত হলো সেগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে রেখে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা করতে করতে, যখন আমি বলছি 5 কি 10 বছর পরে, যখন তখন কিন্তু তার দীর্ঘ সময় ধরে চলার ফলে সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। সেই সময় কিন্তু পেছনের দিকে তাকালে সে দেখবে যে তার অনেক মূল্যবান রচনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তখন যদি সেগুলোকে সে নিয়ে একটা সংকলন গ্রন্থ করে লেখকদের অনুমতি নিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতের গবেষক বা পাঠকের কাছে মূল্যবান উপাদান হবে। আমি এটা হ্যাঁ, মানে সবাইকে অনেক অনুরোধ করব, সব সম্পাদককে, যে অন্তত দীর্ঘ সময় ধরে চলা যে পত্রিকাগুলো সেগুলো যেন তারা ঠিকভাবে গুছিয়ে বা সযতনে রাখে, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, লেখা, কবিতা বা অন্যান্য গল্প, সেগুলো তারা যদি সংগ্রহে রাখে, তাহলে কিন্তু পরবর্তীকালে তারা এটার একটা সংকলন করতে পারে। সেটা তাদের পত্রিকার নামেই প্রকাশিত হবে, কিন্তু পাঠকের কাছে সেটা একটা নতুন আকারে আসবে। এবং একদমই আমি তাই, আপনি যে একটা কথাটি বললেন। একটা কথা বলি, যে হ্যাঁ। পুরোনো দিনের এরকম অবশ্যই। বিভিন্ন পত্র পত্রিকা, যেরকম
কি বলবো, শনিবারের চিঠি বা তত্ত্ববোধিনী বা এরকম বিভিন্ন পত্রপত্রিকার থেকে এরকম গুরুত্বপূর্ণ কিছু লেখা নিয়ে কিন্তু বিভিন্ন বই প্রকাশ হচ্ছে। হুম হুম হুম। বালক, হ্যাঁ, এরকম বিভিন্ন লেখা নিয়ে প্রকাশ হচ্ছে বই। হ্যাঁ, মানে আজকের দিনে দাঁড়িয়েও বহু প্রকাশক, প্রকাশক তো না, সম্পাদকদের কাছ থেকে আমরা সম্পাদক। যখন প্রথম সংখ্যা চাইতে যাই, তখন হয়তো তিনি বলেন যে একটিও নেই, এবং আমরা হুম। দ্বিতীয় সংখ্যা থেকে হয়তো দুর্ভাগ্যক্রমে শুরু করি পড়াটা। তো এখনই যদি এই অবশ্যই। অবস্থা হয়, ভবিষ্যতে যারা এই লিটল ম্যাগাজিন নিয়ে গবেষণা করবেন বা পড়াশোনা করবেন, তাদের হয়তো এই তাদের জিনিসগুলো ক্ষেত্রে খুঁড়ে বের করতে খুবই সমস্যা হবে। আরো তো খুবই তাদের কাছে সমস্যা হবে। অনুরোধ, খুব হুম। সচেতন ভাবে, হয়তো আজকে লিটল ম্যাগাজিন সেই ভাবে পাঠকের কাছে পৌঁছাচ্ছে না, বলা যায় না, পরবর্তী সময় হয়তো নতুন প্রজন্ম সেই দেবে এবং মাথায় করে রাখবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। অভিজিৎ দা কিছু বলবেন দর্শকদের, যদি বলতে চান তাহলে বলতে পারেন। আহ ভালো লাগলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমার কাছে এটা একদমই নতুন অভিজ্ঞতা। তাই আবারও বিতানিকার এই বৈঠকি আড্ডাকে ধন্যবাদ জানাচ্ছি যিনি সঞ্চালনা করলেন, দেবান্বিতা ব্যানার্জিকে। আর ভালো থাকবেন সবাই। নমস্কার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। চলছে অনলাইন লিটল ম্যাগাজিন মেলা 2022, বিতানিকা আয়োজিত। আগামীকাল আমাদের প্রায় শেষ পর্ব বলা যেতে পারে। আপনারা আসুন, লিটল ম্যাগাজিন দেখুন, পড়ুন, ভালো লাগলে কিনুন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।